শ্রোতা বন্ধুদের গল্পে ঢেবে ঢেবে স্বাগত। বন্ধুরা, যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ, গল্পটি পুরো শুনবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন, তাই বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান। আর হ্যাঁ, একটা লাইক দিতে কার্পণ্য করবেন না। একটা লাইক ভীষণ মোটিভেট করে। শুনতে থাকুন গল্পের ঢেবে ঢেবে। আজকের গল্প পড়ছি নরেন্দ্রনাথ মিত্রের নাম। স্ত্রী আর দুই বোনের জ্বালায় শেষ পর্যন্ত অস্থির হয়ে উঠলাম। উঠতে বসতে তাগিদ, কই ঝিড় কি করলে, বলে বলে যে আমরা হয়রান হয়ে গেলাম। খুঁজে খুঁজে আমিও কি কম হয়রান হয়েছি, কিন্তু কলকাতার 4 টাকার জায়গায় 8-10 টাকার মাসিক মাইনের যদি বা ঠিকেজি বার কয়েক ঠিক করা গেছে, গাঁ এসে দেখতে পেলাম টাকা বিলি আর যাই মিলুক না কেন ঝি মিলবে না। আশেপাশে যে কয়েক ঘর কামার নমশূদ্র প্রতিবেশী আছে, আগে তাদের বিধবা বোন আর মেয়েদের ভেতর থেকেই এসব প্রয়োজন মিটত, কিন্তু এখন দিনকাল বদলেছে। পুরুষদের মজুরির রেট হয়েছে এখন 2-3 টাকা, ফলে মেয়েদের মান সম্মানের দিকে চোখ পড়েছে। কি মেয়ে কি পুরুষ, ঝি চাকর খাটতে আর কেউ রাজি নয়। ঘুরে ঘুরে 2-3 বাড়িতে গিয়ে ইশারা ইঙ্গিতে কথাটা পেরেও দেখলাম, কিন্তু কেউ বলল দেহ ভালো নয়, নিজের সংসারেই নানান ঝামেলা। আবার কেউ বা পরিষ্কার মাথা নেড়ে জানালো, না কর্তা, সমাজে তাহলে কথা উঠবে। তা তো উঠবে, কিন্তু এদিকে বাইরের কাজকর্ম করার জন্য একজন মেয়ে ছেলে আমাদের যে না হলেই নয়। সবচেয়ে অসুবিধে জলের। 1/2 মাইলটা দূরে নদী, ফাল্গুনেই জল হাঁটুর নিচে নামতে চায়। তাও রাত থাকতে থাকতে খুব ভোর ভোর সময় গিয়ে পৌঁছলে সেটুকু দেখা যায়। একটু বেলা হয়ে গেলে ঘোলা হতে হতে সেই জল তরল কাদায় রূপান্তরিত হয়। 3 ননদে বৌদিতে প্রথম দিন দুয়েক কলসি কাঁখে বেশ উৎসাহে স্নানযাত্রা শুরু করেছিল, কিন্তু তৃতীয় দিনে দেখা গেল তাদের মধ্যে দুজনের উৎসাহে ভাটা পড়েছে। বলবার কিছু নেই, দীর্ঘকালের নাগরিক অভ্যাস বদলানো শক্ত। মনের জোর জিভায় যত সহজে সঞ্চারিত হয়, অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ তত সহজে হয়ে ওঠে না। জলের পর আগুন। রান্না করতে গিয়ে সুলতার প্রায় চোখ ছলছল করে ওঠে। আর কি, শহরের মতো কয়লা এখানে মেলে না। শক্ত কোনো রকম জ্বালানি কাঠের ব্যবস্থাও করা যায়নি। উমার রমা দুজনে মিলে বাগান থেকে কিছু শুকনো পাতার ছিটকে ডাল সংগ্রহ করে এনেছে। আহার্য তৈরি তাই একমাত্র ভরসা। আমি অবশ্য আশ্বাস পেয়েছি ও আশ্বাস দিয়েছি যে শিগগিরই এর একটা সুব্যবস্থা হবে। নিষ্পত্র শুকনো শুকনো ডাল নিয়ে যেসব গাছ এখনও সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তারাই জ্বালানি রূপে সুলতার উনুনের পাশে পঞ্জীভূত হয়ে থাকবে। কেবল জন দুয়েক কামলা মিললেই হয়। পৈতৃক বাড়িতে মাসখানেকের জন্য সপরিবারে বিশ্রাম এবং চিত্ত বিনোদনের উদ্দেশ্যে এসেছি, কিন্তু ঝি চাকরের আর কামলা কৃষাণের অভাবে প্রতি মুহূর্ত অস্তিত্বকে দুঃসহ করে তুলল। পাশের গাঁ থেকে পিসেমশাই অবশেষে এনে হাজির করলেন ঝি, তার প্রজা বুড়ো ভুবন মণ্ডলের বিধবা মেয়ে। আকালের বার ভুবনের মারা যাওয়ায় তার বাড়িতেই এতদিন ছিল। এবার তিনি তাকে নতুন চাকরিতে ভর্তি করে দিতে চান। বললুম, আপনার চলবে কি করে? পিসেমশাই বললেন, সে জন্য ভেবো না, তোমার পিসিমা একাই 100। কাজকর্ম দেখে যদি পছন্দ হয় তুমি ওকে কলকাতায়ও নিয়ে যেতে পারো। শুনেছি সেখানেও ঝিরা নাকি সব রাজার ঝি হয়েছে। তামাক খেয়ে পিসেমশাই বিদায় নিলেন। আমি অন্দরে গেলাম ঝি সম্বন্ধে ওদের মতামত শুনতে, কিন্তু চাঁদ হাতে পাওয়ার মতো সুখের ভাব কারোরই দেখলাম না। সুলতা আর উমা দুজনে গম্ভীর হয়ে বসে আছে। রমা হাসছে মুচকে মুচকে। তাকে ধমক দিয়ে থামিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি, ঝি পছন্দ হয়েছে তো? সুলতা বলল, আচ্ছা পিসেমশাই না হয় বুড়ো মানুষ, তার রুচির কথা ছেড়েই দিলাম, কিন্তু তোমার কি কোনো চোখ ছিল না? উমা বলল, রাগ করো না দাদা, চোখ মানে এখানে চশমা। বললাম, দুই ছিল বলেই তো মনে হচ্ছে, কিন্তু তোমাদের এই ধরনের সন্দেহের কারণ ঠিক বুঝে উঠতে পারছি না। উমা বলল, দেখা যাক, আর একবার দেখে যদি পারো। বলে উমা একটু উচ্চকণ্ঠে ডাকলো, ওগো একবার এদিকে এসো তো, বাড়ির কর্তা তোমার সঙ্গে আলাপ করবেন। ঘরের পিছনে বসে জ্বালানির জন্যে দা দিয়ে শুকনো কঞ্চিগুলিকে ঝি ছোট ছোট করে কেটে রাখছিল। উমার ডাক শুনে আমাদের সামনে এসে দাঁড়ালো।
8 হাতি ধুতির আঁচলটুকু মাথায় টেনে দিতে বার দুয়েক চেষ্টা করলো, কিন্তু কোনোবারই মাথায় আর তা রইল না। সুলতা ফিসফিস করে বলল, চেহারাখানা দেখো একবার। এতক্ষণ চেহারার কথা আমার মনেই হয়নি। ঝির আবার কেউ চেহারা দেখে নাকি? বিশেষত সারা গ্রাম খুঁজলে যা একটা মেলে না, তার চেহারা কীরকম কে দেখতে যায়? সুলতার অনুরোধে ওর দিকে একবার তাকিয়ে দেখলাম। বোঝা গেল এতক্ষণ কেন সুলতা আর উমার মুখ গম্ভীর দেখাচ্ছিল, কেনই বা রমা হাসি চাপতে পারছিল না। বছর 30 হবে বয়স, লম্বা ছিপছিপে একটি গাবের চারার মতো চেহারা। কোনো অঙ্গে যে বিশেষ রকমের খুঁত কিছু আছে তা নয়, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের কোনো রকম সামঞ্জস্যই যেন নেই। অত বড় মুখে নাক এবং চোখ দুটিকে ভারী ছোট মনে হয়। দেহের তুলনায় হাত দুখানিও খুব খাটো এবং নিচের অংশ কিঞ্চিত অতিরিক্ত রকমের লম্বা। চেহারায় পুরুষালী ধরনটাই সবচেয়ে উল্লেখযোগ্য। আসলে ও যেন মেয়ে নয়, মেয়ে সেজে এসেছে, এবং সাজটা সম্পূর্ণ করার দিকে কিছু মাত্র লক্ষ্য নেই। ঝির আঙ্গিক গঠনের এই বৈসাদৃশ্যই রমাকে হাসিয়েছে এবং সুলতাকে বিরক্ত ও গম্ভীর করে তুলেছে বুঝতে পারলাম। সুলতার ইচ্ছে বাড়ির প্রত্যেকটা আসবাব যেন সুন্দর হয় এবং গৃহকর্ত্রীর সুরুচি এবং সৌন্দর্য নিষ্ঠার সাক্ষ্য দেয়। একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? কর্কশ পুরুষের কণ্ঠে জবাব এলো, রস। ওর পৌরুষের আধিক্য স্ত্রী সুলভ লজ্জা অনুভব করে একটু কুণ্ঠিত ভঙ্গিতে বললাম, কাজকর্ম সব দেখে নিয়েছো? সব পারবে তো করতে? রস বলল, কেন পারবো না? এদেশের মানুষ না আমি, না বিলেত থেকে এসেছি? সুলতা বলল, তা তো আসনি, কিন্তু মাথাটাকে অমন ন্যাড়া কদম ছাটা করেছো কেন? চুলগুলো কি দোষ করলো? রস এবার লজ্জিত ভঙ্গিতে একটু হাসলো, বলল, আর বলবেন না বউ ঠাকুরন, দিন রাত উকুনের জ্বালায় অস্থির হয়ে বেড়াতাম। মাথা ভরে কেবল চুলবুল চুলবুল করতো, যত সব অশান্তির বাসা। শেষে রাগ করে দিলাম একদিন ছেঁটে। সুলতা রুক্ষ কণ্ঠে বলল, বেশ করেছ। ব্যক্তিগতভাবে চুলের ভারী যত্ন করে সুলতা। তেল মাখিয়ে শুকোনোয় বেনি কি কবরী রচনা, অনেকটা সময় তার ব্যয় হয়, কিন্তু তার প্রতিটি মুহূর্ত সে যেন আলাদা আলাদা করে উপভোগ করে। সুলতার জন্যে সত্যিই কষ্ট বোধ করলাম। সুলতা পিছিয়ে এলো তো উমা গেল এগিয়ে। দ্বিতীয় দিনে আমার বিনা অনুমতিতেই সুটকেস থেকে পুরনো সরু নকশি পেড়ে ধুতিখানা বের করে আনলো। আলনা থেকে নামিয়ে নিল নিজের আধ পুরনো সাদা সেমিজটা। তারপর রসর কাছে গিয়ে বলল, ওখানা ছেড়ে এগুলো পড়ো দেখি। ওভাবে তুমি তো দিব্যি স্বচ্ছন্দে চলাফেরা করো, এদিকে আমরা যে চোখ তুলে তাকাতে পারি না। ছি ছি। রস অত্যন্ত বিব্রত বোধ করলো। তারপর উমার দেওয়া সেই ধুতি আর সেমিজটা হাত বাড়িয়ে নিয়ে আড়ালে চলে গেল। কিন্তু দুদিন যেতে না যেতেই দেখি সেই 8 হাতি জীর্ণ ময়লা চির পরে সে বেশ আরামে স্বচ্ছন্দে কাজকর্ম করছে। উমা বিস্মিত হয়ে বলল, ও মা, সেই ধুতি আর সেমিজ কী করলি? রস অত্যন্ত কুণ্ঠার সঙ্গে বলল, ছেড়ে দিয়েছি, ভারী বাঁধো বাঁধো ঠাকে, আর পড়তে না পড়তেই যা ঘামাচি উঠেছে দেখবেন। উমা বিকৃত মুখে বলল, থাক, তোমার ঘামাচি দেখে আমার আর দরকার নেই। আরও দিন কয়েক কাটল। দেখা গেল অবস্থার মোটামুটি উন্নতি হয়েছে। রসর কদম ছাট মাথা, আঙ্গিক শ্রীহীন বৈসাদৃশ্য এবং পরিদেহের হৃস্যতা নিয়ে কেউ আর মাথা ঘামায় না। কাজকর্মে সবাইকে সে তুষ্ট করেছে। রান্না এবং খাওয়া ছাড়া প্রায় কোনো কাজেই সুলতাদের হাত দিতে হয় না। কলসিতে কলসিতে নদী থেকে জল নিয়ে আসে রস, এত জল যে তাতে সুলতাদের স্নান পর্যন্ত শেষ হয়ে যায়। জ্বালানি কাঠের কোনো অভাব নেই আজকাল। শুকনো পাতা আর কঞ্চির খণ্ড নয়, অবসর মতো বিকেলে বিকেলে ছোট কুড়োলখানা নিয়ে আম আর গাব গাছের শুকনো গুঁড়িগুলি রস চেলা করে দেয়, আর সে রূপ নাকি চোখ পেতে দেখা যায় না। মাথায় কোনো কালে রসর কাপড় থাকে না, বুকের আঁচল কোমরে জড়িয়ে নেয়। তারপর লোহার মতো শক্ত আমের গুঁড়ির ওপর মুহুর মুহুর তার কুড়ুল পড়তে থাকে। দরদর করে ঘাম ঝরে পড়ে পিঠ বেয়ে। সুলতা মাঝে মাঝে মিনতি করে বলে, থাক না রস, এসব পুরুষের কাজ তোমাকে করতে হবে না। কুড়ুল থামিয়ে রস তার বিপুল মুখখানাকে বিকৃত করে জবাব দেয়, আহা, কি সোহাগের কথাখানা গো! আমাকে করতে হবে না তো করবে কে শুনি? চাকর বাকর কামলা কৃষাণ আছে 2-4 ঘণ্টা, না দাদাবাবু নিজে এসে করতে পারবে? কোপ দেওয়া দূরে থাক, কুড়ুলখানা যদি ভালো করে ধরতে জানতো তবু না হয় বুঝতাম। গুণের ওই তো একখানা স্বামী, এরপর আবার পুরুষের কাজ আর মেয়ে মানুষের কাজ বলে বকাবকি করছে বউ ঠাকুরন। নায়ক নায়িকার সংলাপ রচনা করতে করতে হঠাৎ কথাগুলো আমার কানে যায়। কিছুক্ষণের জন্য কলমটি স্তব্ধ হয়ে থাকে, কিন্তু রসর কুরুলের খট খট শব্দ চলতে থাকে অবিরাম।
খানিক বাদে রসু আবার এসে আপোষ করে সুলতার সঙ্গে। স্বামীর নিন্দা করলাম বলে রাগ করেছ নাকি বউ ঠাকুরন? সুলতা হাসি গোপন করে বলে, করেছি তো, নিন্দা করলে রাগ হয় না? তোর হতো না? জানলা দিয়ে চোখে পড়ল রসু তার বুড়ো আঙুল বাড়িয়ে বলছে, হুঁ, এইটে হতো। উমা হঠাৎ ধমকের সুরে বলে, ছি, ওসব কি? রস পুরনো প্রসঙ্গে ফিরে যায়। কাজের কথা বলছিল বউ ঠাকুরন। কাজের কি আবার মেয়ে পুরুষ আছে? যে যা জানে তার সেই কাজ, তাই তাকে মানায়। রমা হেসে বলে, বাপ্পা, আমাদের রসরাজ্যে আবার বক্তৃতাও দিতে জানে দেখছি বৌদি। রসর পৌরুষকে স্বীকার করে নিয়ে ওরা তার নাম রেখেছে রসরাজ। চাল চলনে, রুচিতে, প্রসাধনে নিজেদের সঙ্গে রসর মিল নেই। এ নিয়ে মনে আর কোনো ক্ষোভ নেই সুলতার। চোখ আর পীড়িত হয়ে ওঠে না। ওর বেশে বাসে, আচারে, ব্যবহারে লজ্জা পাওয়ার কি আছে? ও যে কেবল আমাদের নিজেদের শ্রেণীর মেয়ে নয়, তাই নয়, ওর মধ্যে কোনো শ্রেণীর কোনো নারীত্বই নেই। আরও একটা ঘটনায় এই কথার ভালো রকম প্রমাণ হয়ে গেল। আমাদের বাড়ির পাশের বাড়িতে থাকতেন কুঞ্জ কবিরাজ। ছেলেপুলে নেই, বছর কয়েক আগে স্ত্রী মারা গেছে। আর একবার বিয়ের চেষ্টা করেছিলেন, কিন্তু মাথার চুল সব পেকে যাওয়ায় কোনো মেয়ের বাবা রাজি হয়নি। পাড়ার ছেলেরাও শাসিয়েছে। অগত্যা বড়ি আর দাবার বড়ে নিয়ে কবিরাজের দিন কাটে। আমি বাড়ি এসেছি শুনে দাবার পুটলি হাতে রোজ আমাদের বাড়িতে তিনি আসা শুরু করলেন। বললাম, কিন্তু দাবা খেলা তো আমি জানি নে কবিরাজ মশাই। কবিরাজ মশাই নাছোড়বান্দা। বললেন, জানো না জানতে কতক্ষণ? প্রথম দিন কয়েক বেশ বিরক্ত বোধ করতাম, কিন্তু ক্রমশ একটু একটু করে রস পেতে লাগলাম। নেশা জমে উঠল। তবু কবিরাজের মতো জিততে পারি না, চালও দিতে পারি না তাড়াতাড়ি। ভাবতে হয়, অনেক সময় লাগে। কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর অধীরভাবে বলেন, না হে, তুমি যে রাত ভোর করে দিতে চললে দেখছি। বসে বসে আমি কি করি বলো তো? অন্তত একটু ধোঁয়া টোঁয়ার ব্যবস্থা করলেও না হয় বুঝতুম। লজ্জিত হয়ে পরদিন থেকে কবিরাজ মশাইয়ের জন্য তামাকের ব্যবস্থা করে দিলাম। হুঁকো কলকে এলো, মাটির ভাঁড়ে রইল মাখা তামাকের গুলি। আগুনের মালসায় দগদগ করতে লাগলো চেলা কাঠের আগুন। নবাবী শিষ্টাচারে আরও এক ধাপ অগ্রসর হলাম। রসকে ডেকে বললাম, রাত্রে তো কোনো কাজ নেই, এখানে কাছাকাছি থাকবি। কবিরাজ মশাই যখন তামাক চাইবেন সেজে দিবি তামাক। রস হাত মুখ নেড়ে বললে, আহা, কি সুহাগের কথা গো! ওরা রাত ভরে দাবা খেলবেন আর আমি বসে বসে কেবল তামাক ভরে দেবো। আমার বুঝি আর মানুষের গতন নয়? ক্রুদ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকাতেই রস অত্যন্ত অপ্রতিভ এবং সংকুচিত হয়ে বলল, বকো না দাদাবাবু, মুখে বললুম বলে তোমার কথা কি সত্যি অমান্য করতে পারি? তুমি হচ্ছ মনির। সুবন্দোবস্তের ফলে কবিরাজ মশাইয়ের তামাকের তৃষ্ণা ক্রমশই বেড়ে যেতে লাগলো। এক ছিলিম শেষ হতে না হতে আর এক ছিলিম রসকে সাজাতে বলেন। দুটো দিন যেতে না যেতে বড় বড় এক আধটা গুলি কাবার হয়ে যায়। কিন্তু এ নিয়ে বলি বলি করেও কবিরাজ মশাইকে কিছু বলতে ভারী সংকোচ হয়। ভাবি, আর কটা দিনই বা। কিন্তু এত তাড়াতাড়ি এবং আকস্মিকভাবে যে দাবা আর তামাকের ওপর জবনিকা পড়বে ভাবতেই পারিনি। সুলতারা এ নিয়ে অনেকবার অনেক রকম মন্তব্য করেছে, কানে তুলিনি। কিন্তু সে রাত্রে ব্যাপার ঘটল একেবারে ভিন্ন রকম। একটু বেশি রাত হয়ে যাওয়ায় এবং ওরা বারবার অনিচ্ছা করতে থাকায় খেলা অসমাপ্ত রেখেই কবিরাজ মশাইকে বিদায় দিলাম। কবিরাজ মশাই নিতান্ত অনিচ্ছায় পুটুলি বেঁধে উঠে পড়লেন। বললেন, বড় বেরসিক লোক হে, একেবারে স্ত্রীর আঁচল ধরা হয়ে পড়েছ। হেসে বললাম, সেটা তো রসিকেরই লক্ষণ। সে আঁচল যে বসে একেবারে ভিজে জবজবে হয়ে থাকে, তা কি এর মধ্যেই ভুলে গেলেন? রস যে একটু দূরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল লক্ষ্য করিনি। তার হাসির শব্দে চমকে উঠলাম। চমকালেন কবিরাজও। এক মুহূর্তে তার দিকে তাকিয়ে থেকে বললেন, রস, আলোটা একটু ধরো তো, ভারী অন্ধকার রাস্তা। বললাম, আমি দিচ্ছি এগিয়ে। রস তাড়াতাড়ি হারিকেনটা তুলে নিয়ে বলল, না দাদাবাবু, আপনি থাকুন, পথঘাট ভালো নয়, আমিই যাচ্ছি। ঘরে গিয়ে সুলতার অভিযোগের জবাব দিতে চেষ্টা করছি, হঠাৎ বাগানের ভিতর থেকে কবিরাজ মশাই তীব্র আর্তনাদ শুনে চমকে উঠলাম। ব্যাপার কি, সাপটা পড়লো নাকি রাস্তায়? তাড়াতাড়ি এগিয়ে গেলাম। পেছন থেকে রমা ভীত কণ্ঠে বলল, একটা আলো নিয়ে যাও দাদা, অমন অন্ধকারে যেও না। খানিকটা যেতে না যেতেই বিস্মিত হয়ে দেখলাম কবিরাজ মশায়ের একখানা হাতের কবজি শক্ত করে ধরে রস তাকে হিড় হিড় করে আমাদের বাড়ির দিকে টেনে আনছে। বললাম, ব্যাপার কি রস? রস একটা অশ্রাব্য গালি দিয়ে উঠল। হতচ্ছাড়া মুখ পোড়া বুড়ো আমাকে জড়িয়ে ধরেছিল বাগানের মধ্যে। কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। তারপর বললাম, ছেড়ে দাও ওকে, এসব কী কাণ্ড কবিরাজ মশাই? কবিরাজ মশাইয়ের চেহারাটা অত্যন্ত করুণ দেখালো। গরম চিমনির ছাপ লেগে গালের খানিকটা পুড়ে গেছে।
হাত ছেড়ে দিতে মনে হলো কবজিটা তার মচকে গেছে। বিস্মিত হয়ে ভাবলাম, রস সম্বন্ধে এমন ভুল, এমন মোহ তার হলো কি করে? রসর অন্তরে বাহিরে সত্যি কি নারীত্ব বলে কিছু আছে? মহকুমা শহর থেকে টিকাদার এসেছে বসন্তের টিকা দেওয়ার জন্যে। রোগটা প্রত্যেকবারই এই সময়টায় এই অঞ্চলে বেশ একটু ছড়িয়ে পড়ে। আগে থেকেই সাবধান হওয়া ভালো। অন্য সব বাড়ি সেরে প্রায় দুপুরের সময় টিকাদার আমাদের বাড়িতে এলো। মেয়েরা প্রথমটায় কিছুতেই টিকা নেবে না। টিকাদার বারবার অনুরোধ করে বলতে লাগলো, সব তো আমার মা লক্ষ্মী, আমার কাছে আবার লজ্জা কি আপনাদের? সুলতাদের বললাম, দোষ কি, নাও না টিকা। বারান্দায় চেয়ার পেতে টিকাদারকে বসতে দেওয়া হলো। পাড়ায় কৌতূহলী ছেলেমেয়েরা টিকাদারের পেছনে পেছনে এসেছিল। ধমক খেয়ে আর তারা এগুলো না। শত হলেও বাইরের একজন লোকের সামনে বেরোতে হবে। আবাল্যের অভ্যাস মতো তিনজনই শাড়ি বদলে নিল। আয়নার সামনে গিয়ে দেখে নিল মুখখানা। তারপর টিকা নেওয়ার জন্য বারান্দায় এসে দাঁড়ালো। রসও বসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কৌতূহলী চোখে দেখছে, সব চেয়েছে। টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে টিকাদারের সঙ্গের লোকটি একটা খাতায় নাম লিখে নিচ্ছে। রমার টিকা নেওয়া হয়ে গেলে লোকটি বলল, ওর নামটা? বললাম, ডাকি তো রমা রমা বলে, ভালো নামটাই লিখুন, কাবেরী রায়। উমার পোশাকি নাম উজ্জয়িনী, সুলতার সুচিস্মিতা। এবার রসর পালা। টিকাদারের কাছে ঠিক মধুরেণও সমাপায়ত হলো না। রসর শক্ত শাবলের মতো হাতখানা নিতান্ত নিষ্পৃহভাবে সরু ছুরি দিয়ে গোটা তিনেক আঁচড় কেটে টিকাদার পরম অবহেলায় জিজ্ঞাসা করল, নাম? বললাম, রস। রস একবার আমার দিকে তাকালো, চোখ বুলিয়ে নিল সুলতাদের দিকে, তারপর টিকাদারের দিকে চেয়ে মোলায়েম গলায় বলল, না টিকাদার মশাই, আমার নাম রসমঞ্জরি। অবাক হয়ে রসর দিকে তাকালাম। তার বেশবাসের সংস্কারের দিকে আজ আর কেউ লক্ষ্য করেনি। এতদিনে লক্ষ্য না করাটাই সকলের অভ্যাস হয়ে গেছে। রসর পরনে সেই 8 হাতি ময়লা ধুতি, কয়েক জায়গায় ছেঁড়া। টিকাদাররা চলে গেলে বললাম, আমরা তো জানতাম না। এ নাম তুই কোথায় পেলি রে? রসও ভারী লজ্জা পেয়ে মুখ নিচু করল। তারপর মৃদুস্বরে বলল, পাবো আবার কোথায়? পোড়ার মুখও কবরেজ সেদিন ওই নামেই ডেকেছিল।